আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে রাতের রজনীগন্ধা। তো গল্পটা শুনে দেখুন কেমন লাগে, আর শুনে আপনাদের মূল্যবান মতামতগুলি জানিয়ে যেতে ভুলবেন না। আমরা অপেক্ষায় রইলাম। তো চলুন আর দেরি না করে আজকের গল্পটি শুনে নেওয়া যাক। ভবানীপুরের শেঠ বাড়িতে চাকরিটা হয়ে গেল শুভময়ের। শুভময়ের মেজ কাকা ওদের দীর্ঘদিনের পরিচিত। পশুপতি শেঠ মেজ কাকাকে বলেছিলেন একটা বিশ্বাসী শিক্ষিত ছেলে জোগাড় করে দিতে। শুভময় এখন বিএ পাশ করে গোটা 2 টিউশনি, বাজারহাট, চাকরির ইন্টারভিউ আর কবিতা লিখে সময় কাটাচ্ছে। মেজ কাকা একদিন পশুপতি শেঠের কাছে নিয়ে গেলেন তাকে। ভাইপোকে নিয়ে এলাম, গত বছরই বিএ পাশ করেছে, সৎ নিষ্ঠাবান ছেলে। বেশ তো, তোমার ভাইপো যখন তখন আর আপত্তি কি? কে বাপু, তোমার নাম কি? আগে শুভময় ঘোষাল। তা তুমি শিক্ষিত আধুনিক ছেলে, এসব কাজ তোমার পছন্দ হবে তো? কাজ অবশ্য তেমন বিশেষ কিছু না। আমার কঘর ভাড়াটে আছে, তাদের কাছ থেকে মাসের প্রথমে ভাড়াটা আদায় করতে হবে। আমার ব্যাংক, জীবন বীমার কাগজপত্রগুলো দেখে টাকা তোলা আর জমা দেওয়ার কাজটুকু করতে হবে। আর এই ধরো টেলিফোন, ইলেকট্রিকের বিলে টাকা জমা দেওয়া, আর অবসর সময়ে আমাকে একটু বই টই পড়ে শোনাতে হবে। আরেকটা কাজ, সেটা অবশ্য মাসে একবার, আমার দেশের বাড়ি বর্ধমান যেতে হবে। ওখানে আমার দিদি থাকেন, তার হাতে কিছু টাকা পয়সা দিয়ে আসতে হবে। তাছাড়া মাসের বাজারটা করে নিয়ে আসতে হবে। আর তার বিনিময়ে তুমি এখানে থাকা খাওয়া ছাড়া মাসে 700 টাকা করে পাবে। যদি রাজি থাকো তো কাল থেকে কাজে লেগে পড়ো। আমার 2 ছেলে মেয়ে, ছেলে জার্মানিতে ডাক্তার আর মেয়ে থাকে আমেরিকা, আমার ইঞ্জিনিয়ার। ওরা বছর 2 বছর পর একবার আসে। মেজ কাকা বললেন, কি বলিস শুভ? হ্যাঁ, আমি রাজি। পরদিন থেকেই কাজে লেগে গেল শুভময়। সারাদিন রাতে অঢেল সময়, ইচ্ছে মতো কবিতা গল্প লিখতে পারে। আর পশুপতি বাবুকে শ্রোতা হিসাবে পেয়েছে। কোনো কোনো দিন পশুপতি বাবুর স্ত্রীও এসে গল্প শুনতে বসে। আর সেই 1970-71 সালে 700 টাকা মাইনে নেহাত কম নয়। 200 টাকা নিজের হাতে রেখে 500 টাকা বাড়িতে মায়ের হাতে দিয়ে আসে শুভময়। তাতে মা ভাই বোনের দিব্যি চলে যায়। মাসের প্রথম দিকে একবার যেতে হয় বর্ধমানের শ্রীপুর। কাটোয়া লাইনে পূর্বস্থলী স্টেশনে নেমে রিকশায় মাইল 5 যেতে হয়। শ্রীপুরে শেঠদের আদি বাড়ি, বিশাল বাড়ি, পুকুর, বাগান। একদিন শুভময় পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসে। আম কাঁঠালের দিনে আম কাঁঠাল, কখনো পেয়ারা, আনারস, বাতাবি। পশুপতিবাবু বললেন, এত কষ্ট করে তোমার এসব আনার দরকার কি? সে কি, নিজেদের বাড়ির জিনিস খাবেন না? ঠিক আছে, পরের বারে যাওয়ার সময় না হয় ভজুকে নিয়ে যেও, ও বয়ে নিয়ে আসবে। সাধারণত সকালের দিকেই শ্রীপুরে যেত শুভময়। সেবার যেতে হলো বিকালের দিকে। পরদিন সকালে জেলেরা মাছ ধরতে আসবে। একবারে পুকুর থেকে 2-2.5 হাজার টাকার মাছ বিক্রি হয়। কলকাতা থেকে এত ভোরে পৌঁছানো সম্ভব নয়। বিকালের দিকে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরেছিল শুভময়। শ্রাবণ মাস, 3-4 দিন অবিশ্রান্ত বৃষ্টির পর দুপুরের দিকে আকাশ একটু ফর্সা হয়েছিল। শুভময়ের ট্রেন ব্যান্ডেল স্টেশনে পৌঁছানোর আগেই আবার শুরু হলো মুষলধারে শ্রাবণের। পূর্বস্থলী স্টেশনে 2-4 জন যাত্রী নামলো বটে, কিন্তু কে কোন দিকে চলে গেল শুভময় বুঝতে পারল না। মুষলধারে বৃষ্টি, চারিদিকে জল থইথই।
রিক্সা স্ট্যান্ডে একটা রিক্সাও নেই। পাশের একটা চায়ের দোকানে টিম টিম করে আলো জ্বলছে, খদ্দের নেই। দোকানি গুটিসুটি মেরে বসে আছে। শুভময় জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখন কোনো রিক্সা পাওয়া যাবে না? রিক্সা নেই তো দেখতেই পাচ্ছেন। তা পাচ্ছি, মানে এখন রিক্সা পাওয়ার সম্ভাবনা আছে কিনা। নেই। কোথায় যাবেন? শ্রীপুর। যেতে পারবে না, মাঝখানে পুল ভেঙে গেছে। কিন্তু আমাকে তো যেতেই হবে। কি করে যাবেন? হেঁটে? নদী পেরোবে কি করে? সাঁতরে? পারবে না, ভীষণ স্রোত। আহ, আচ্ছা, এখানে কোনো থাকার জায়গা আছে? মানে হোটেল টোটেল? এখানে সব কোথায় পাবেন? ফিরতি ট্রেনে নবদ্বীপ চলে যান, সব পাবেন। হোটেল, ধর্মশালা। আচ্ছা, ডাউন ট্রেনটা কখন আসবে? একটু পরেই আসবে। শুভময়ের হাওড়া থেকে পূর্বস্থলীর টিকিট। নবদ্বীপ যেতে হলে আবার টিকিট কাটতে হবে। কাউন্টার বন্ধ। স্টেশন মাস্টার টেবিলের উপর ঝুঁকে পড়ে কি লিখছিলেন। শুভময় জিজ্ঞাসা করল, ডাউন ট্রেন কটায় আসবে? আসবে না, আগে কাটোয়ার কাছে লাইন ডুবে গেছে, ট্রেন বন্ধ। ভদ্রলোক একবারে মুখ তুললেন না। এর কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই। রাতটা প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসেই কাটাতে হবে। বৃষ্টির তোড় আরো বেড়েছে। বৃষ্টির হাত থেকে বাঁচা যায় এমন একটা জায়গার সন্ধানে প্ল্যাটফর্মে হাঁটছে শুভময়। একধারে শেডের কাছে কয়েকটা বেঞ্চ রয়েছে, একপাশে টিনের বেড়া। ওখানে হয়তো বৃষ্টির ঝাপটা কম আসে। একটা বেঞ্চে বসতে যাবে শুভময়, এমন সময় পাশে বসা একজন বলল, কোথায় যাবে ভাইয়া? আশ্চর্য, লোকটাকে শুভময় এতক্ষণ দেখতেই পায়নি। প্রথমটা একটু ভয় পেলেও সামলে নিল শুভময়। যা হোক, একজন সঙ্গী তো পাওয়া গেল। বলল, আমি শ্রীপুর যেতাম, কিন্তু যেতে পারলাম না। ও, পুল ভেঙে গেছে। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? আমি তো কোথাও যাব না, এই কাছেই আমার বাড়ি। রোজ সন্ধ্যায় প্ল্যাটফর্মে এসে বসি, আজও বসেছি। তা তুমি থাকবে কোথায়? থাকার জায়গা তো নেই। ভেবেছিলাম নবদ্বীপ চলে যাব, হোটেল কিংবা ওই ধর্মশালায় রাতটা কাটিয়ে দেব। কিন্তু কাটোয়ার দিক থেকেও তো ট্রেন আসবে না, লাইন ডুবে গেছে। এই প্ল্যাটফর্মেই রাত কাটাতে হবে। তা তুমি আমার সঙ্গে চলো না, আমার বাড়িতে থাকবে। আমি গেলে আপনাদের অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কেন? তোমার নাম কি? কি যা? আগে আমার নাম শুভময় ঘোষাল, ব্রাহ্মণ। বিয়ে করেছো? আগে না। ও, তুমি চলো তাহলে। তুমি গেলে আমার একটা বড় উপকার হবে। কি উপকার তা বাড়ি গিয়ে বলবো। চলুন, আপনার তো ছাতা নেই, আমার ছাতায় আসুন। না, আমার ছাতা আছে, এই যে। ভদ্রলোক চাদরের ভিতর থেকে একটা ছাতা বের করে খুললেন। চলো এবার। ভদ্রলোকের পেছন পেছন শুভময় চলতে লাগল। রাস্তাঘাট জলে জলময়। শুভময়ের সর্বাঙ্গ ভিজে গেল। বৃষ্টির সঙ্গে হাওয়ায় শীত করছে। ভদ্রলোক বড় রাস্তা থেকে এক গলিতে গিয়ে ঢুকল। চারিদিক নিস্তব্ধ, কোথাও জনপ্রাণীর সাড়া নেই। শুধু ঝিঝি আর ব্যাঙের দল একটানা ডেকে চলেছে। পূর্ণিমার কাছাকাছি কোনো তিথি হবে হয়তো, তাই অন্ধকারটা গাঢ় না। ভদ্রলোক অনেক অলিগলি পার হয়ে একটা ছোট্ট বাড়ির সামনে এসে দাঁড়ালেন। এটাই আমার বাড়ি। বাড়িটায় কেউ বসবাস করে বলে মনে হলো না। দরজা জানলা ভাঙা, পলেস্তারা খসে পড়েছে, ফাটলে ফাটলে বট অসত্যের গাছ। তবুও মনে হলো
ভিতরে যেন একটা মৃদু আলো জ্বলছে। ভদ্রলোকের পিছন পিছন শুভময় একটা ঘরে এসে দাঁড়ালো। ওদের সাড়া পেয়ে কয়েকটা চামচিকে এদিক ওদিক উড়ে পালালো। ঘরে একটা বহু প্রাচীন খাট, একটা আলমারি, গোটা কতক সেকেলে ধরনের চেয়ার। ভদ্রলোক বললেন, বসো। শুভময় স্বপ্নাবিষ্টের মতো বসল। তোমাকে আজ একটা বড় বিপদ থেকে আমাকে উদ্ধার করতে হবে। কি বিপদ? শোনো, আমার নাম গঙ্গাপদ মুখার্জি। আমি স্থানীয় স্কুলের পণ্ডিত মশাই। লোকে আমাকে গঙ্গা পণ্ডিত বলেই চেনে। আমার সংসারে একমাত্র মেয়ে ছাড়া আর কেউ নেই। আজ সেই মেয়েটির বিয়ের দিন। পাত্র চলে গেছে। মেয়েটি আমার লগ্ন ভ্রষ্টা হবে। তুমি ব্রাহ্মণ সন্তান, আমাদের পাল্টি ঘর। আমার মেয়েটিকে তুমি উদ্ধার করো, ওকে তুমি বিয়ে করো। তা কি করে সম্ভব? আমার মা আছেন, ভাই বোন আছেন। আমার মাকে একবার দেখলে কারো অপছন্দ হবে না। মা মহাশ্বেতা, একটিবার আয় তো মা। মহাশ্বেতা এলো। অপরূপ লাবণ্যময়ী, বিয়ের সাজে সজ্জিতা, পরনে লাল বেনারসি, গলায় রজনীগন্ধার মালা। সত্যি মহাশ্বেতাকে অপছন্দ করা যায় না। শুভময় বলল, আপনার মেয়ে সত্যি শ্রীময়ী, কিন্তু আমার আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। এক বড় লোকের বাড়িতে বাজার সরকারের কাজ করি, মাইনে 700। মা, ভাই, অবিবাহিত এক বোন, সবার ভরণ পোষণের ভার আমার ওপর। তাতে আমার কোনো আপত্তি নেই। আমার কাছে 10,000 টাকা আছে। মেয়ের বিয়ের যৌতুক হিসাবে ওটা আমি তোমাকে দিচ্ছি। তুমি রাজি হয়ে যাও বাবা। এই বৃদ্ধ ব্রাহ্মণকে কন্যাদায় থেকে উদ্ধার করো। ওভাবে বলবেন না। কিন্তু কাউকে না জানিয়ে। পরে সবাইকে জানাবে। দরকার হলে আমি প্রত্যেকের কাছে ক্ষমা ভিক্ষা করে নেব। ঠিক আছে, আপনি আয়োজন করুন। যা করার আমাকে একাই করতে হবে। আত্মীয় স্বজন প্রতিবেশী যারা এসেছিল সব চলে গেছে। অল্প সময়ের মধ্যে বৃদ্ধ বিবাহের উপকরণ সব নিয়ে এলেন। নিজে বিশুদ্ধ উচ্চারণে মন্ত্রপাঠ করালেন। অতি সংক্ষেপে বিবাহ অনুষ্ঠান সমাপ্ত হল। বৃদ্ধ 10,000 টাকার একটি বান্ডিল শুভময়ের হাতে দিয়ে বললেন, এটা তুমি রাখো। এখন আপনার কাছে থাক না। না না, এ তোমার জিনিস, তোমার কাছে রাখো। বৃদ্ধ জোর করে টাকাটা শুভময়ের সামনে রেখে দিলেন। সমস্ত ব্যাপার শুভময়ের কাছে স্বপ্নের মতো মনে হতো। এমন ঘটনাও ঘটে। বিবাহের অনুষ্ঠানের পর মহাশ্বেতা প্রথম কথা বলল, খাবে না শুন? এত রাতে কিছু খাবো না, তুমি বরং খেয়ে নাও। আমি কিছু খাবো না, আপনি এ ঘরে বিশ্রাম করুন। তুমিও বসো। মহাশ্বেতা বসল যেন লক্ষ্মী প্রতিমা। শুভময়ের নিজেকে বড় সৌভাগ্যবান মনে হলো। শ্রীপুরের পুল ভাঙার জন্য ঈশ্বরের চরণে 100 কোটি প্রণাম জানান। শুভময় বলল, মহাশ্বেতা, আজ সত্যি কি ঘটেছিল? বাবা কিছু বলেননি? বলেছেন আজ তোমার বিয়ের লগ্ন ছিল, বর এসে ফিরে গেছে। সবই তো শুনেছেন। আচ্ছা, সেই বর ফিরে গেল কেন? টাকার জন্য। ওরা 20,000 টাকা চেয়েছিল, বাবা 10,000 টাকা জোগাড় করেছিলেন। আচ্ছা, আমাকে তো তুমি চেনো না, জানো না। হঠাৎ তোমার বাবা ধরে নিয়ে এলেন স্টেশন থেকে, আমার সঙ্গে তোমার বিয়ে হলো। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? আপনি খুব ভালো মানুষ। কি করে বুঝলে?
আমি জানি। আচ্ছা, তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, বাবার স্কুল থেকে 11 ক্লাস পাশ করেছি, আর পারুলিয়ায় ব্রজেন মাস্টার মশাইয়ের কাছে গান শিখেছি। বাহ, তোমার তো অনেক গুণ। হয়েছে। আপনি খুব ক্লান্ত, এবার একটু বিশ্রাম করুন। ঘরের বিছানাপত্রগুলি মনে হয় বহুকাল রোদের মুখ দেখেনি। একটা ভ্যাপসা গন্ধ। তবুও শুভময়ের ঘুমিয়ে পড়তে দেরি হলো। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে। জানালা দিয়ে সকালের রোদ এসে পড়েছে শুভময়ের চোখে মুখে। কালকের রাতের কথা মনে পড়তেই শুভময়ের ধরফর করে উঠল। কিন্তু কোথাও কারো সাড়া নেই। এমনকি এই বাড়িতে কেউ ছিল বলেও মনে হলো না। মানুষের বসবাসের কোনো চিহ্ন পর্যন্ত কোথাও নেই। শুভময় ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বাইরে এলো। লোকালয়ের এক প্রান্তে এক পরিত্যক্ত বাড়ি। শুভময় বাড়ির সামনে রাস্তায় দাঁড়ালো। কেউ কোথাও নেই। অনেকক্ষণ পর এক পৌরকে দেখা গেল। তার দিকে সন্ধিৎসু দৃষ্টিতে তাকিয়ে পৌর যখন চলে যাচ্ছে তখন শুভময় ডাকলো, মশাই, ও মশাই, একটু শুনবেন? বলুন। আচ্ছা, এ বাড়িতে কে থাকে বলতে পারেন? কেউ থাকে না। হ্যাঁ, আচ্ছা, গঙ্গাপদ মুখার্জি আর তার মেয়ে মহাশ্বেতা? আর বলবেন না মশাই, সে এক মর্মান্তিক ঘটনা। আজ থেকে 5 বছর আগে এমনই এক শ্রাবণ মাসে মহাশ্বেতার বিয়ের দিন ছিল। সব ঠিকঠাক, বড় এসেছে। হঠাৎ বরের বাবা বললেন, নগদ 20,000 টাকা না হলে বর বিয়ের পিঁড়িতে বসবেন না। গঙ্গা পণ্ডিত মশাই কোনো রকমে 1010 টাকা জোগাড় করেছিলেন। বরের বাবা তাতে কিছুতেই রাজি না হয়ে বরকে তুলে নিয়ে গেলেন। আর সেই অপমানে, ক্ষোভে, দুঃখে মহাশ্বেতা ওই যে রেল লাইনটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে ট্রেনে ঝাঁপ দেয়। মেয়েকে বাঁচাতে গিয়ে গঙ্গা পণ্ডিত মশাইও ট্রেনে কাটা পড়ে মারা যান। বাপ মেয়ের এইভাবেই অপঘাতে মৃত্যু হয়। তারপর থেকে ওই বাড়িতে আর কেউ ঢোকে না। এখনো রাতে মাঝে মাঝে ওই বাড়িতে যেন মহাশ্বেতার কান্না শোনা যায়। মহাশ্বেতা যেন ছুটে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ছে। পেছন পেছন পণ্ডিত মশাইও। অনেকেই আবার পূর্বস্থলী স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চিতে গঙ্গা পণ্ডিত মশাইকে বসে থাকতে দেখেছে। আচ্ছা, আপনি কে? আমি 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 ওদের আত্মীয়, কলকাতা থেকে এসেছি। কলকাতা? তা এত কাছে থেকেও এই ঘটনা শোনেননি? তা অনেকদিন কোনো যোগাযোগ ছিল না তো, তাই। ওদের 3 কুলেও শুনেছি আর কেউ নেই। তা আপনি যখন আত্মীয় বলছেন, যান না গয়ায় গিয়ে 2টো পিণ্ড দিয়ে আসুন, 2টো আত্মা মুক্ত হয়ে যাক। ভদ্রলোক খানিকটা গিয়ে আবার ফিরে শুভময়ের সামনে এসে তাকে ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, আচ্ছা, আপনি পণ্ডিত মশাইয়ের কিরকম আত্মীয়? শুভময় ভাবল সে ভুল করে ফেলেছে। তথাপি বলল, তা একরকম ঘনিষ্ঠ। ও আচ্ছা, আপনি একবার আসুন তো আমার সঙ্গে। কোথায়? এই কাছেই, আমার বাড়িতে। কেন? প্রয়োজন আছে। শুভময় প্রথমটায় ভয় পেলেও সঙ্গে সঙ্গে সামলে নিল। আমাকে এখনই শ্রীপুরে যেতে হবে। তা যাবেন, আমার বেশি সময় লাগবে না। আসুন। শুভময় ভদ্রলোককে অনুসরণ করল। 2-3টি বাড়ির পরেই ভদ্রলোকের বাড়ি। প্রাচীন বনেদি বাড়ি। বসার ঘরে শুভময়কে বসিয়ে ভদ্রলোক ভিতরে গেলেন। শুভময় বসে বসে ঘামছে। না জানি কি রহস্য আবার অপেক্ষা করছে। ভদ্রলোক এলেন। হাতে কাগজে মোড়ানো 1 টাকা নোট।
বললেন, এই টাকাটা আপনি নিয়ে আমাকে মুক্ত করুন। পণ্ডিত মশাইয়ের মেয়ের বিয়ের টাকা, আপনি তো পণ্ডিত মশাইয়ের আত্মীয়। তাহলেও এই টাকা আমি নিতে যাব কেন? আর কিছু না হোক, এই টাকাটা দিয়ে ওদের নামে গয়ায় পিণ্ড দিয়ে আসুন। এই টাকাটা আমার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক অনেকটা জোর করে টাকাটা শুভময়ের হাতে তুলে দিল। শুভময় অগত্যা টাকাটা নিয়ে ব্যাগে রাখল। তখন রাস্তায় লোকজন বেরিয়েছে, দু একটা রিক্সাও বেরিয়েছে। একটা রিক্সা ধরে শুভময় ভাঙা পুল অব্দি গেল। সেখান থেকে নৌকায় নদী পেরিয়ে আবার ভ্যান রিক্সায় শ্রীপুর সেট করে। জেলেরা তখন এসে গেছে। প্রায় 2000 টাকার মাছ বিক্রি হল। কলকাতায় গিয়ে পুরো ঘটনাটা শেঠবাবুকে বলল শুভময়। সব শুনে শেঠবাবু বললেন, তুমি তাই করো, ওই টাকাটা নিয়ে গয়ায় যাও, ওদের বাপ মেয়ের নামে পিণ্ড দিয়ে এসো। সেই রাতের ট্রেনেই শুভময় গয়ায় গিয়ে ভরদ্বাজ গোত্র গঙ্গাপদ দেবশর্মা এবং ভরদ্বাজ গোত্র মহাশ্বেতা দেবীর নামে শ্রদ্ধা ভরে পিণ্ড অর্পণ করল। জানি না সেই পিণ্ড দানে ওই দুটি মৃত আত্মার সদ্গতি হয়েছিল কিনা।